ওয়েলকাম টু পল ডিজিটাল সার্ভিস অ্যাডভান্স আমিন সার্ভে ট্রেনিংয়ে আপনাকে স্বাগত জানাই। অ্যাডমিশন ওপেন চলছে, তো তার প্রথম ক্লাসটি আজকে করাতে চলেছে। 1 নম্বর ক্লাসে আপনারা দেখতে পাবেন বেসিক অফ অটোক্যাড অ্যান্ড সাম ইউজফুল টুল ফাংশন। আপনারা দেখতে পাবেন কিভাবে অটোক্যাডের বেসিক কনসেপ্ট আপনারা জানতে পাবেন এবং সাম ইউজফুল টুল ফাংশন। এটা শুধুমাত্র আমিন সার্ভের জন্য যেটুকুন দরকার সেটুকুনি করানো হয়। তো 2 নম্বর 3 নম্বর ক্লাসগুলো আমরা এক ঝলক দেখে নিতে যাচ্ছি। দেখুন, 1 নম্বর ক্লাসে যে অটোক্যাডের কিছু বেসিক টুল ফাংশন আপনাদেরকে শেখাবো বলেছিলাম, তো তার জন্য আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের আমার যে মৌজাগুলিতে আমি কাজ করি বা যে মৌজাগুলি আমার কাছে আছে সেগুলির মধ্যে যে কোনো একটি মৌজা আমি খুলে নিতে চলেছি। তো প্রথমে যে মৌজাটি আছে আঙারশোল মৌজা, এটি আমার নিজস্ব জমি আছে এখানে এবং এটি আমার মৌজা। এটি আমি স্যাটেলাইট ইমেজের সাথে যে মৌজা ম্যাপের ওভারল্যাপ হয় সেটা করে রেখেছি। তো দেখুন, আমি অটোক্যাডের মাধ্যমে সেই মৌজা ম্যাপটি ওপেন করে নিলাম। এটি হচ্ছে সেই মৌজাটির একটি ডিডব্লিউজি ফাইল। এখানে আপনারা দুটো ফাইল দেখতে পাচ্ছেন। বাঁ দিকের এই ফাইলটি, এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল এবং ডান দিকের আরেকটি ফাইল দেখতে পাচ্ছেন যেটির ব্যাকগ্রাউন্ডে একটি স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে স্যাটেলাইট ইমেজের সাথে যে মৌজা ম্যাপের ওভারল্যাপ করা হয় সেটি অলরেডি করে রাখা আছে। প্লট আইডেন্টিফিকেশন এবং যারা আমিন সার্ভের কাজ করেন তাদের মেজারমেন্টের সুবিধা হবে সেই জন্য এটি একটি ওভারল্যাপ করে রাখা আছে। অটোক্যাডের কিছু বেসিক টুল ফাংশন জানার জন্য অটোক্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে এই অংশটি হচ্ছে একটি পার্ট এবং এই অংশটি একটি অন্য একটি পার্ট। এটিকে আমি 2 নম্বর পার্ট হিসাবে ধরতে পারি এবং এই অংশটি একটি পার্ট, এটিকে আমি 3 নম্বর পার্ট হিসাবে ধরতে পারি। এবং নিচের দিকে আপনারা দেখুন এই দিকের একটা অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এবং অটোক্যাডের যেখানে আমরা সমস্ত কাজকর্ম করি এই যে ফাঁকা ব্ল্যাঙ্ক অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশতে আমরা অটোক্যাডের যে ড্রয়িং আরে যা কিছু করি, আমরা আমিন সার্ভের জন্য শিখতে যাব, মানে নকশা সম্পর্কিত যা কিছু করব, তো এই অংশতে আমরা নকশা সম্পর্কিত সমস্ত কিছু করব। বাকি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অপশনগুলি আপনাদেরকে দেখালাম সেই অংশগুলিতে আমরা অটোক্যাডের নানা রকম ফাংশনকে পারফর্ম করি। মানে অটোক্যাড অ্যাপ্লিকেশনে আপনি যখন স্কেচ বা নকশা বানাতে যাবেন তখন যে ফাংশনগুলি আপনাকে ব্যবহার করতে হবে সেই ফাংশনগুলি, তার যে বেসিক কিছু ফাংশন আছে সেই ফাংশনগুলি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আরেকটা জিনিস দেখিয়ে রাখছি, দেখুন এই অংশতে আরেকটা জিনিস দেখিয়েছি, এইটি হচ্ছে 4 নম্বর পার্ট। আপনি যখন অটোক্যাডে কোনো কমান্ড ইউজ করবেন বা 4 নম্বর পার্ট আমরা কিভাবে কাজ করব সেটা আমি বলতে চলেছি। দেখুন ভিডিওতে দেখুন, আমি অটোক্যাড অ্যাপ্লিকেশনটি যে বেসিক টুল ফাংশনগুলি আছে সেগুলি শেখানোর জন্য খুব সহজভাবে, আমি জানি আপনারা আমিন সার্ভের কাজ করছেন, মানে কোনো সিভিল ইঞ্জিনিয়ার নন, অটোক্যাড একটু টাফ জিনিস, এটা জানতে একটু অসুবিধা হবে, কিন্তু খুবই সহজ জিনিস, জেনে গেলে খুবই সহজ এবং ইজি জিনিস। তো আপনাদের মতন করে আমাকে বোঝাতে হবে। তো তার আগে একটা কথা বলে নিই, আমরা যখন কাগজ কলমে কোনো জিনিস যখন ইউজ করি, খাতা ইউজ করি আর পেন ইউজ করি বা লেড ইউজ করি, তো অটোক্যাডের এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা খাতা বলতে পারে, এক ধরনের এটা হচ্ছে একটা খাতা। এই অংশ আমরা পেনে করে বা লেডে করে যে কোনো জিনিস লিখবো বা আমাদের নিজের মতন, মানে খাতা আর পেন দিয়ে দেওয়া হয়েছে। মাউসটা হচ্ছে আমার পেন, হাতে করে আমি আঁকবো। তো এই পেনটা যখন আমি ইউজ করব, এই পেনের মধ্যে যে কালার চেঞ্জ, একটা পেন আমরা বাস্তব ক্ষেত্রে যখন খাতা পেন ইউজ করি তখন পেনের মধ্যে আমরা শুধুমাত্র কিছু রঙকে ব্যবহার করি, যখন অন্য রঙের পেন ইউজ করতে হয় তো আমাদেরকে অন্য পেন ইউজ করতে হয়। তো এখানে এই যে 3 নম্বর পার্টটির কথা আপনাদেরকে বলেছিলাম, এই 3 নম্বর পার্টটিতে এটা হচ্ছে একটা পেনটাকে আপনি কিভাবে নানা রকমভাবে পেনটাকে ইউজ করবেন সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। একটা পেনের শর্টে বলে রাখছি, একটা পেনকে আমি যে কোনো রকমভাবে ব্যবহার করতে পারি, তার যে একটা পেনের যে কত রকম ম্যাক্সিমাম ফাংশন হতে পারে সেই ফাংশনগুলি আমি এখানে দেখব। এই উপরের দিকে যে 1 নম্বর অংশটি আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি দেখবো। দেখুন এই অংশতে প্রথম যে অপশনটিতে আমি মাউসটি নিয়ে গেছি, এই অংশতে যখন কোনো অটোক্যাড নিউ ফাইল ক্রিয়েট করতে চাই, দেখুন এখানে আমি যদি একবার ক্লিক করি একটা নতুন আমাকে ফাইল ক্রিয়েট করতে অপশন দিচ্ছে। তো নতুন কোনো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই অংশতে ক্লিক করব। 2 নম্বর অংশতে আমি মাউসটি যখন নিয়ে গেছি, জুম করে দেখাচ্ছি, এই অংশতে দেখুন আপনারা ওপেন অপশন দেখতে পাবেন, মানে অলরেডি কোনো অটোক্যাড বা ড্রয়িং আপনার আছে সেটা আপনি ওপেন করতে চান এই অ্যাপ্লিকেশনটি দিয়ে, তো সেই অংশতে ওই ওপেন ফাইল লোকেশনটি আপনাকে দিতে বলছে। এবং 3 নম্বর অপশন আমি যখন মাউসটি নিয়ে গেছি আপনাকে জুম করে দেখাচ্ছি, এখানে সেভ অপশন দিই। তো যে কোনো জিনিস যখন আমরা সেভ করতে চাইবো তখন এই অংশে আবার আরেকটি পাশে সেভের মতন একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে একটি লেডের চিহ্ন দেখতে পাচ্ছেন। দেখুন এটি হচ্ছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ অপশন দিয়ে আমরা যখন কোনো কিছুকে সেভ করতে যাব তখন সেই ফাইলটার যে নাম দিতে হয়, সেভ অ্যাজ অপশনটার কাজ হচ্ছে যে কোনো ফাইলকে যেভাবে নাম দিয়ে যে কিভাবে সেভ করব তার জন্য আমাকে সেভ অ্যাজ অপশন ইউজ করতে হবে। একবারে আমি ফাইলটা সেভ করার সময় নামটা লিখে দেবো, যে কোলাবেড়িয়া মৌজা বা আঙারশুল মৌজা বা কতুলপুর মৌজা বা বাঁকুড়া মৌজা, যে মৌজাই হোক না কেন বা যে ফাইলটাকে আমি সেভ করতে চাইছি সেই ফাইলটার নাম দিয়ে আমি একবারে সেভ করে দেবো। তো এটা হচ্ছে সেভ অপশন। দেখুন আরেকবার বলে নিচ্ছি, এটা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য অপশন, এটা হচ্ছে আপনার
ওপেন করার জন্য, এটা শুধুমাত্র সেভ করার জন্য, এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভ অ্যাজ অপশনের জন্য। আরও অনেক কিছু অপশন আছে, তার মধ্যে আরেকটা জিনিস বলে নিচ্ছি, এখানে যে একটা প্রিন্টের চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট আউট পেজে যাওয়ার জন্য। সিটিআরএল পিটিপেও, কিবোর্ডে সিটিআরএল পিটিপেও আপনি প্রিন্ট আউট পেজে যেতে পারেন, বা এই অংশ থেকেও আপনি প্রিন্ট আউট পেজে যেতে পারেন। আরেকটা জিনিস এখানে দেখে নিচ্ছি, এই অংশতে একটা অ্যারো দেখতে পাবেন, সেই অ্যারোটাতে ক্লিক করলে এই যে উপরের যে 1 নম্বর সেকশনের আরও যে অতিরিক্ত অপশন সেগুলো আপনারা দেখতে পাবেন। তো দেখুন আমি এই অ্যারো অপশনটাতে একবার ক্লিক করে নিলাম, এই অ্যারো অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম আমার কিছু পপ আপ বেরিয়ে আসবে। তো এত কিছু আমার জানার দরকার নেই, আমি আপনাদেরকে যতটা শর্টে হয় ততটাই বলতে চাইছি। এখানে আমার আরেকটা জিনিস কাজে লাগবে, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন হাইড মেনু বার, এই অংশটাতে যদি আমি ক্লিক করি, তো এই অ্যারোটাতে ক্লিক করার পর যখনই আমি হাইড মেনু বারে ক্লিক করলাম, দেখুন এখানে আমার 2 নম্বর পার্টটা চলে গেছে। আবার আমি শো মেনু বার করছি, আপনি স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখুন, আমি শো মেনু বার যখনই করবো তখনই দেখবেন একটা এক্সট্রা অপশন এসে যাবে। তো শো মেনু বার করলাম, দেখুন স্ক্রিনেতে এই যে 2 নম্বর অংশটা না, এই 2 নম্বর অংশটা এসে গেছে। তো এর পরবর্তীকালে আমি আপনাদেরকে 2 নম্বর পার্টটার কাজ কিছু বলে দেবো। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই অংশতে যদি আপনি অটোক্যাডের ক্লিক করেন, এই যে উপরের উপরের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যেমন উপরের দিকে দেখতে পাচ্ছিলেন, এই অংশতে যদি আপনি ক্লিক করেন সেগুলো নিচের দিকে দেখতে পাবেন। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, প্রিন্ট, যা কিছু আপনি দেখলেন এগুলো নিচের দিকে দেখতে পাবেন, এবং উপরের দিকে যদি দেখেন তা এখানে লেখা সহ দেখতে পাবেন। আর উপরের দিকের এই অংশতে যদি দেখেন, আপনি শুধু চিহ্ন দেওয়া থাকবে, মাউসের কার্সারটি আপনি নিয়ে যে 2-3 সেকেন্ড সময় দেবেন, আপনি পরিষ্কার দেখতে পাবেন যে ওই ফাংশনটা কি ফাংশন সেটা লেখা ফ্ল্যাশ হয়ে চলে আসবে। এখানে আর বেশি কিছু আমাদেরকে জানতে হবে না বা কাজ করতে হবে না। আমিন সার্ভের জন্য যেটা সবথেকে বেশি ব্যবহার হবে, সেভ এবং সেভ অ্যাজ, এই দুটি অপশন আপনাকে সবথেকে ম্যাক্সিমাম ব্যবহার করতে, যখনই কাজ করবেন অল টাইম আপনাকে সেভ অপশন ইউজ করতে হবে, এবং সেভ অ্যাজ অপশনটা আপনাকে মাঝে মধ্যে ইউজ করতে হবে। তো এখানের মধ্যে সবথেকে বেশি আমাকে কাজ করতে কি হবে বলে দিলাম, সেভ অপশনটা। সেভ অপশন ছাড়া বাকি অপশনগুলো আপনি মাথা থেকে আউট করে দিতে পারেন। আর 2 নম্বর অপশনটা যদি কোনো কারণে আপনার, ধরুন অটোক্যাডের আরেকটা জিনিস বলে নিই, অটোক্যাডের যে উপরের দিকের 1 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলা হয় মেনু বার। দেখুন আমি জুম আউট করে দেখাচ্ছি, এই 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের মেনু বার বলা হয়। তো 2 নম্বর অপশনে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, ড্র, ডাইমেনশন। এগুলোর মধ্যে আমি খুব বেশি জানবো না, ডাইমেনশনের একটা ছোট্ট অংশ জানবো, এবং ফরম্যাটের একটা ছোট্ট অংশ আমরা জানবো। শুধু ডাইমেনশন আর ফরম্যাট ছাড়া বেশি আমরা ডিসকাশন করতে যাব না। প্রয়োজন হলে অ্যাডভান্স ক্লাসে আমরা ইনসার্ট অপশনটি জানবো। ইনসার্ট এবং ফরম্যাট অপশন, এই দুটো অপশনই আমরা অ্যাডভান্সে জানবো। শুধু ডাইমেনশন অপশনটি, এই যে ডাইমেনশন অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি শুধু আমরা বেসিক ক্লাসে জানবো। তো এই ক্লাসে আমি আপনাদেরকে ডাইমেনশন অপশন শেখাবো। অটোক্যাডের আপনাদেরকে 3 নম্বর একটা পার্ট বলেছিলাম, এটাকে আমরা রিবন, RIBBON, রিবন বলে ডেকে থাকি। তো এই 3 নম্বর পার্টে আমরা খুব বেশি জিনিস নিয়ে কাজ করব না, আমরা বেসিক ক্লাসে লাইন এবং পলিলাইন, সার্কেল, এই 3টি জিনিস নিয়ে জানবো, এবং যে কোনো জিনিসের কালার কিভাবে চেঞ্জ করা হয়, বা যে কোনো জিনিস কতটা মোটা হবে বা কতটা সরু হবে সেটা কিভাবে কাজ করা হয় সেটা এই অংশতে জানবো। আপনাদেরকে খুব বাংলা ভাষাতে, সহজ ভাষাতে মোটা, সরু, পুরু এইভাবে বোঝাচ্ছি। দেখুন আরেকটা জিনিস, এখানে আমরা যখন অটোক্যাডে যে কোনো জিনিস লিখবো, TXT ফাইল বা যে কোনো লেখা লিখবো, তো তখন আমরা টেক্সট কমান্ডটি ইউজ করবো। এগুলো হচ্ছে আমাদের এক এক কমান্ড। এই রিবনের মধ্যে আমাদের কমান্ডের শর্টকাট এক ধরনের দেওয়া আছে, বা আপনি এমনি কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে যে কমান্ড অপশন আছে সেখানে লিখেও করতে পারেন। তো অটোক্যাডের অনেক হাজার কমান্ড আছে, অত কমান্ড মনে রাখা আপনার সম্ভব নয়। সেই জন্য আমিন সার্ভের জন্য যেটুকুন বেসিক যে জিনিসগুলি দরকার সেগুলি আমি বলবো। দেখুন আমিন সার্ভের জন্য এখানে বেসিক দরকার, আপনাকে কি বললাম, বেসিক ক্লাসে আপনি পলিলাইন শিখবেন, সার্কেল শিখবেন, এবং কিভাবে আপনার যেখানে আপনি ড্রয়িং করছেন সেই অংশতে কোনো যদি টেক্সট ফাইল লিখতে হয় তো লেখাটা শিখবেন, এবং যে কোনো কালারকে চেঞ্জ করতে গেলে কিভাবে আপনি যে কোনো কালারকে চেঞ্জ করবেন, সেই কালার চেঞ্জগুলি আপনি এখান থেকে আপনাকে বেসিক ক্লাসে শেখানো হবে। আরেকটা জিনিস বলে নিই, নিচের দিকের এই অংশতে আমি দেখবেন আপনাদেরকে বলেছিলাম, এই অংশতে আপনারা 4 নম্বর পার্ট বলেছিলাম, এই 4 নম্বর পার্টের খুব বেশি জিনিস আমরা শিখবো না। 4 নম্বর পার্টের কোন কোন জিনিসগুলো শিখবো একটু জুম করে দেখে নিই, তার আগে ছোট করে দেখিয়ে নিই। দেখুন আমি মাউসের কার্সারটি যখনই এই অংশতে নিয়ে আসবো, এটা যে অর্থ মোড, এটাকে অর্থ মোড বলা হয়, যে কোনো জিনিস আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে পারবো। তো এই অর্থ মোডটা আমাদেরকে অটোক্যাডে কাজ করার সময় ইউজ করতে হবে। তো এই অর্থ মোডের কাজটি আমরা জানবো। আরেকটি জিনিস আমরা এখানে জানবো, অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ বলে যে ফাংশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে অবজেক্ট স্ন্যাপের ফাংশনটি আমরা এখানে বেসিক ক্লাসে জানবো। দেখুন একে একে আমরা শুরু করতে চলেছি। প্রথমে আমি আপনাদের এখানে বলেছিলাম সেভ। দেখুন আমি যখন এখানে সেভ অপশনে ক্লিক করলাম, এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই অংশে দেখুন কমান্ড সেকশনে একটা কমান্ড অটোমেটিকলি ফ্ল্যাশ হয়ে গেছে। যে ফাইলটি আপনি সেভ করেছেন সেই ফাইলটি সেভ হয়ে গেছে। কুইক সেভ এটাকে বলা হয়। যে কোনো ড্রয়িং আপনি অটোক্যাড ইউজ করেন কি যে কোনো ড্রয়িং করার জন্য, তো যখনই যে কোনো ড্রয়িংকে বারবার যখনই একটু আপনার ড্র করা হবে, তো ইলেকট্রিসিটি চলে যাক বা মেশিন অফ হয়ে যাক বা যে কোনো কারণেই যাতে যে আপনি ড্রয়িংটি করেছেন সেই ড্রয়িংটি যাতে নষ্ট না হয় সেই জন্য আপনি
খুব তাড়াতাড়ি সেভ অপশনটি ইউজ করবেন। আর যদি আপনার ব্যাটারি সিস্টেম থাকে তাহলে তো আপনার বারবার সেভ করার দরকার নেই। এই সেভ অপশনটির কাজটি আপনাদেরকে বললাম, যখন কোনো ফাইল বা কোনো কিছু ড্রয়িং করে বা এডিট করে আপনি সেই ফাইলটি থেকে এক্সিট করবেন, তো সেভ করে এক্সিট করবেন, তাহলে আপনি যে পরিমাণ এডিট করেছেন সেই পরিমাণ এডিট অপশনটি আপনার রয়ে যাবে। যখনই আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন, নিচের দিকে এই অংশতে আপনারা কমান্ড একটি দেখতে পাবেন, কুইক সেভ বলে একটি কমান্ড আপনারা দেখে নেবেন যে এই কমান্ডের পপআপটি বা লেখাটি ফ্ল্যাশ হয়েছে কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেভ কমপ্লিট হয়েছে বলে। তাহলে বেসিক ক্লাসে আমরা বেশি মাথা ঘামাবো না, শুধু একটা জিনিস নিয়েই বেশ জানবো, সেভ কিভাবে করতে হয়। আরেকটা জিনিস আমরা বেসিক ক্লাসে জানবো বলেছিলাম, সেটা হচ্ছে লাইন কিভাবে ড্র করতে হয়। তো আমরা কাগজে যখন যে কোনো লাইন ড্র করি তখন একটা পেন বা লেডকে নিই, দিয়ে এমনি সোজা একটা লাইন টানি, তাহলে লাইন ড্র হয়ে যায়। তো এখানে যখন আমি মাউসটাকে শুধু সরিয়ে নিয়ে যাচ্ছি ডান দিক থেকে বাঁ দিক, তাহলে তো কোনো লাইন ড্র হচ্ছে না। তাহলে আগে আমাকে পেনটাকে নিয়ে নিতে হবে। এই অংশতে 3 নম্বর পার্টটির কথা আপনাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে আপনার যে কোনো পেনটাকে আপনি কত রকমের পেন, এখানে পেনটাকে যে কোনোভাবে আপনি পরিবর্তন মডিফাই করতে পারবেন। তো আমি এখানে একটা পেন নেবো, কি পেন নেবো না, লাইন কমান্ড যখনই আপনি নেবেন তখনই আপনার পেন অ্যাক্টিভেট হয়ে গেল। এরপরে আপনাকে মাউসের লেফট ক্লিকের সাহায্যে এই অংশে ক্লিক করতে হবে এবং মাউসটিকের কার্সারটিকে ডান দিক থেকে বাঁ দিকে সরাতে হবে। আপনি যদি নিচের দিকে সরাতে থাকেন, যেভাবে আপনি সরাতে চাইবেন সেইভাবে দেখুন একটা লাইন ড্র হচ্ছে। তো যখনই আমি ধরুন লাইনটি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত টানতে চাই, যে অংশ থেকে যে অংশ পর্যন্ত আপনি লাইনটি টানতে চাইবেন, মাউসের লেফট ক্লিক করে আপনি সেই দুটি পয়েন্টের মধ্যে দেখুন, এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত লাইন ড্র করতে চাই। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যদি আমি লাইন ড্র করতে চাই, তাহলে এই পয়েন্ট এবং মাউসের এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে আমাকে মাউসের একবার লেফট ক্লিক করতে হবে, তাহলে আমার যে কোনো দুটি পয়েন্ট ড্র হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখুন আমি এটি একটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি একটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি পয়েন্টের মধ্যে যদি আমাকে লাইন ড্র করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে লাইন কমান্ডটি আছে এই লাইন কমান্ডটি একবার অ্যাক্টিভেট করে নিতে হবে। একবার ক্লিক করে নিলাম এবং মাউসের সাহায্যে এখানে একবার লেফট ক্লিক করব এবং মাউসটিকে ডান দিকে সরিয়ে নিয়ে যে এই অংশে একবার লেফট ক্লিক করব। তারপরে যখনই মাউসটিকে আমার লাইন ড্র করা হয়ে গেল, দেখুন এখনো মাউসের মধ্যে ওই লাইন কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে রয়ে গেছে। দেখুন এখনো যদি আমি মাউসের আবার লেফট ক্লিক এই অংশে করি, আবার একটা লাইন ড্র হয়ে যাবে, এই অংশে করলে আবার একটা লাইন ড্র হবে। এইভাবে আমি যতবার মাউসের লেফট ক্লিক করতে থাকবো ততবার লাইন কমান্ড অ্যাক্টিভেট থাকবে এবং লাইন ড্র হতে থাকবে। তো আমি একবার লাইন টানার পর আমি এই কমান্ডটাকে ডিঅ্যাক্টিভেট বা রিলিজ করব কি করে বা ত্যাগ করব কি করে, তার জন্য আপনি কম্পিউটার কিবোর্ডের বাঁ দিকের উপরের দিকের কোণে ESC এসকেপ বাটন যেটাকে বলা হয়, সেই এসকেপ বাটনটি একবার টিপে দেবেন। দেখুন আমি টিপার সঙ্গে সঙ্গে আমার যে মাউস থেকে লাইন কমান্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আবার যদি পুনরায় আপনি লাইন কমান্ডটি নিতে চান, তো লাইন কমান্ডে একবার ক্লিক করবেন, এই অংশে একবার ক্লিক করবেন এবং যেদিকে আপনি লাইন টানতে চান সেই অংশে আরেকবার ক্লিক করবেন। যে দুটি পয়েন্টে লাইন আপনি টানতে চান সেই দুটি পয়েন্টে যখনই আপনার লাইন টানা হয়ে যাবে, কম্পিউটার কিবোর্ডে এসকেপ অপশনটি টিপে দেবেন, লাইন টানা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে যখন শেখাচ্ছি তখন অনেক কিছু নানা রকম আঁকা আঁকি হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমি মুছবো কিভাবে না, মাউসের লেফট ক্লিক, এগুলোকে মোছার জন্য আপনি মাউসের লেফট ক্লিকটা টিপে ধরে থাকা অবস্থায় ছাড়বেন না, মাউসের লেফট ক্লিকটাকে টিপে ধরে থাকবেন। তারপরে যে অংশটা মুছতে চাইবেন, যেমন করে আপনি ঘর ঝাঁটান বা যে কোনো জিনিস যখন ঝাঁটান তখন নোংরাগুলোকে ঝাঁটার মধ্যে নিয়ে যেমন করে আপনি পরিষ্কার করেন, সেইভাবে আপনি টোটাল এটাকে মনে করুন আপনি একটা ঝাঁটা নিয়েছেন, সেই ঝাঁটাই করে ঘর পরিষ্কার করছেন। তো দেখুন আমি এই পরিমাণ পরিষ্কার করতে চাই, সেই জন্য লেফট ক্লিক করা অবস্থায় আমি গোল করে সিলেক্ট করে নিলাম। তারপরে কম্পিউটার কিবোর্ডে যদি আপনার DELET ডিলিট বলে একটা বটন দেখতে পাবেন, ইনসার্টের নিচে মানে একটা দেখবেন ব্যাক পেজ বলে একটা সুইচ থাকে, সেই ব্যাক পেজ সুইচ টিপলে কিন্তু আপনার ডিলিট হবে না। দেখুন আমি ব্যাক পেজ সুইচটা একবার টিপছি তবু ডিলিট হচ্ছে না। হলে আপনার দুটো উপায়, কিবোর্ডের মাধ্যমে ডিলিট করা খুব সহজ হবে, কিবোর্ডের ডিলিট বলে একটা সুইচ থাকে সেই সুইচটা টিপেও ডিলিট করতে পারেন, বা মাউসের লেফট ক্লিক না করে এবারে রাইট ক্লিক করবেন। যখন আপনি সিলেক্ট করেছিলেন ঝাঁটা দিয়ে, তখন আপনি মাউসের লেফট ক্লিক করা অবস্থায় সিলেক্ট করে নিয়ে এখন আর মাউসের কোনো সুইচ আপনি টিপে ধরে নেই। এরপরে মাউসের আপনি রাইট ক্লিক করবেন, দেখবেন এরকম একটি মেনু আপনার কাছে ফ্ল্যাশ হয়ে বেরিয়ে আসবে। তো এই যে মেনুটি বেরিয়ে আসবে, এই মেনুটির এরেজ বলে একটি অপশন আছে। কম্পিউটার আমরা যখন যে কোনো জিনিসকে ডিলিট করতে চাই তো এরেজ অপশনটিকে আমরা ইউজ করি। তো এই এরেজ অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন, সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। দেখুন আমি মাউসের রাইট ক্লিক করলাম, তারপর এরেজ অপশনে একবার ক্লিক করলাম, যতগুলো আমি ঝাঁটার মতন নিয়েছিলাম ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখুন, এই অংশটা ডিলিট হয়নি, তার কারণ আমি যে ঝেঁটাটাকে বুলিয়েছিলাম, গোল করে ঝেঁটাটাকে টেনেছিলাম, তার মধ্যে এটা সিলেক্টেড ছিল না, সেই জন্য এই অংশের নোংরাটা রয়ে গেছে। তো এই অংশের নোংরাটাকে পরিষ্কার করার জন্য আমাকে আবার ঝাঁটাটাকে এই নোংরাটাকে নিয়ে সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন সিলেক্ট হয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন কিভাবে, যখনই সিলেক্ট হয়ে যাবে তখন ঝাঁটাতে যেমন নোংরাটা লেগে থাকবে আপনি চোখে দেখতে পাবেন। এখানে নীল কালারের একটা, যে দেখুন এই অংশে একটা নীল কালার এসে গেছে এবং অ্যারো চিহ্ন এসছে, এই অংশে একটা নীল কালার এসছে এবং এই অংশে একটা নীল কালার এসছে। সহজ ভাষায় বুঝাচ্ছি সেই জন্য একটু
যেভাবে আপনারা বুঝতে পারবেন সেইভাবে ভাষাগুলো বলছি। তো এই অংশে আপনি ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক করবেন এবং এরেজ অপশানে ক্লিক করবেন, দেখুন আপনার ডিলিট হয়ে গেছে। আরেকটা জিনিস শিখাচ্ছি, আমি এই যে লাইন কমান্ডটা নিলাম, এই লাইন কমান্ডটা আমি শিখে করব কি না, এটার কাজ আমি যখন অ্যাডভান্স অটোক্যাডে যাব বা অটোক্যাডের যে নেক্সট পরবর্তী ক্লাসগুলো হবে তখন আমি একটাই কথা বলবো আপনাদেরকে 1 নম্বর ক্লাসে লাইন কমান্ড শিখিয়েছিলাম, সেই লাইন কমান্ডটা তাহলেই আপনি অটোক্যাডের লাইন কমান্ডের কাজ বুঝতে পারবেন। তখন আমি আপনাদেরকে আর লাইন কমান্ডটা শিখাবো না। তো লাইন কমান্ডটা জাস্ট আমি শিখে রাখলাম। কি শিখলাম না, লাইন কমান্ডটা নেওয়ার পর মাউসের যে কোনো অংশে একবার ক্লিক করব এবং যেদিকে লাইন ড্র করতে চাইছি ঠিক যেখান থেকে যেখান পর্যন্ত লাইন ড্র করতে চাইছি প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্ট পর্যন্ত মাউসের লেফট ক্লিক করব, মাউসটিকে সরিয়ে নিয়ে যেয়ে তারপর এসকেপ বাটনটি একবার টিপে দেবো, আমার লাইন ড্র হয়ে যাবে। এবার এই লাইনটিকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ঝাঁটার মতন এমনি করে একবার বুলিয়ে নেব, মাউসের রাইট ক্লিক করব এবং এরেজ করে নেব। কিভাবে লাইন কমান্ড কাজ করবেন এবং কিভাবে যে কোনো জিনিস সিলেক্ট করে ডিলিট করবেন, দুটো জিনিস কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে নিলাম। এরপরে আমি সার্কেল অপশনের কমান্ড শিখব। পলিলাইন অপশন আর লাইন অপশন অনেকটাই একই রকম, তো একটু আলাদা আছে। আমিন সার্ভের জন্য আপনি লাইন কমান্ড শিখলেই যথেষ্ট, মাথায় যত হেডেক কম রাখবেন তত সুবিধা। আস্তে আস্তে করে শিখে যাওয়ার পর আপনি পলিলাইন কমান্ড অটোমেটিক্যালি শিখে যাবেন। তো সার্কেল কমান্ডের জন্য আমি সার্কেল কমান্ডে একবার ক্লিক করব, তারপর মাউসটিকে যে অংশে আমি সার্কেল আঁকতে চাইছি সেই অংশে আমি মাউসের একবার লেফট ক্লিক করব। মাউসের লেফট ক্লিক করব কেন, কারণ আমি একটা পয়েন্ট নিতে চাইছি, যে পয়েন্ট থেকে আমি সার্কেলটা ড্র করতে, বা সার্কেলের তো একটা সেন্টার হবে, যে কোনো সার্কেলের মধ্যবিন্দু একটা হবে, কেন্দ্রবিন্দু, যে পয়েন্টটা থেকে আমি সার্কেল ড্র করতে চাইছি সেই পয়েন্টে একবার ক্লিক করে দেবো। দেখুন আমি মাউসের কার্সারটিকে যখন ডান দিক বাঁ দিক করছি তখন সার্কেলটি আমার ছোট বড় হচ্ছে। তো এইভাবে আপনি মাউসটিকে সরিয়ে নিয়ে যেও সার্কেল ড্র করতে পারেন, বা আপনি যদি চান যে একটা নির্দিষ্ট মাপের সার্কেল ড্র করবেন, সেটা কিভাবে করব দেখুন। প্রথমে আমি সার্কেল কমান্ডে একবার ক্লিক করলাম, তারপরে যে পয়েন্টে আমি সার্কেল ড্র করতে চাইছি সেই পয়েন্টে একবার ক্লিক করলাম। দেখুন যখনই আমি এই পয়েন্টে ক্লিক করলাম, একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, জুম করে দেখাচ্ছি, এখানে 0 ইঞ্চি লেখা আছে। তো আমি যে ইঞ্চি সার্কেল ড্র করব সেই ইঞ্চিটা আমাকে লিখে দিলেই এখানে আমি সার্কেল ড্র করতে পারবো, বা আমি মাউসটিকে সরিয়ে নিয়ে যেও সার্কেল ড্র করতে পারবো। যখন আমি মাউসটিকে ডান দিক বাঁ দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি তখন এখানে দেখুন জুম করে দেখাচ্ছি, এই অংশতে কত ফুট সার্কেল আমি ড্র করেছি, 2398 ফিট 4 ইঞ্চি সার্কেল যে আমরা ড্র করেছি সেটা এখানে লেখা দেখিয়ে দিয়েছে। তো আপনি মাউসটিকে যখন ডান দিক বাঁ দিক উপর নিচে সরিয়ে নিয়ে যাবেন তখনও আপনি সার্কেলের এরিয়া দেখতে পাবেন। বা আপনি যদি এইভাবে ধরুন আমি সরিয়ে নিয়ে গেলাম, আমি এখন সার্কেল ড্র করতে চাইছি 20 ফিটের সার্কেল ড্র করতে চাইছি। তো 20 ফিটের সার্কেল ড্র করার জন্য আপনাকে ইঞ্চিতে ইনপুট দিতে হবে। 20 ফিট সমান কত না 240 ইঞ্চি। তাহলে আপনাকে কম্পিউটার কিবোর্ডে 240 লিখে একবার এন্টার টিপে দিতে হবে। যখনই আপনি এন্টার টিপে দেবেন দেখুন একটা সার্কেল ড্র হয়েছে, সার্কেলটা ড্র হয়েছে, আপনারা একটা ছোট্ট লাল রঙের পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সার্কেলটা। এটাকে যখনই আমি জুম করে নেবো না, তো সার্কেলটা আমি বুঝে যাবো এই যে সার্কেলটা ড্র করেছি এটা কত ফিটের সার্কেল, না এটা 20 ফিটের সার্কেল। এটা যে 20 ফিটের সার্কেল সেটা আমি বুঝবো কিভাবে না, আরেকটা কাজ এই মুহূর্তেই আমি আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি। প্রথমে বলেছিলাম 2 নম্বর অপশনেতে ডাইমেনশন বলে একটা বাটন আছে। আমরা আমিন সার্ভের কাজ করি মানে কি মাপজোপের কাজ করি, তো ডাইমেনশন অপশনটা আমরা সব থেকে বেশি ব্যবহার করব মাপার ক্ষেত্রে। ডাইমেনশন মাপবো কিভাবে দেখুন, আমি প্রথমে ডাইমেনশন অপশনে একবার ক্লিক করব। ডাইমেনশন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ ফ্ল্যাশ হয়ে বেরিয়ে আসবে। তো এই যে পপ আপটি ফ্ল্যাশ হয়ে বেরিয়ে আসবে, এখানে আমরা অ্যালাইন বলে যে অপশনটি আছে এই অ্যালাইন অপশনটিতে আমরা একবার ক্লিক, যখনই আমরা অ্যালাইন অপশনে ক্লিক করব কম্পিউটারের যে দুটো পয়েন্টের মধ্যে আমি ডাইমেনশন মাপতে চাই সেই দুটো পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। তো ডাইমেনশন আপনি মাপতে কোন কোন অংশের মধ্যে চাই না, সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্ট এবং যে পর্যন্ত আমি মাপতে চাই সেই দুটো পয়েন্টের মধ্যে আমি ডাইমেনশন মাপতে চাই। তাহলে আমি এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স কত ফুট বা দূরত্ব কত ফিট আছে সেটা আমি মাপতে চাই এখানে। তো এটা কিভাবে মাপবো না, আবার ডাইমেনশন অপশনে ক্লিক করলাম, তারপরে অ্যালাইন অপশনে ক্লিক করলাম, তারপরে যখন আমি মাউসটি এখানে নিয়ে আসবো আপনারা একটা স্ন্যাপ দেখতে পাবেন, এখানে একটা গ্রিন কালারের স্ন্যাপ দেখতে পাচ্ছেন। তো এই স্ন্যাপটিতে আমরা ক্লিক করব, এটাকে স্ন্যাপ বা ম্যাগনেট যাই বলি না কেন, তারপরে আর যে পয়েন্ট পর্যন্ত আমি মাপতে চাই সেই পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি এই পয়েন্ট পর্যন্ত মাপতে চাই, তো এই পয়েন্টে একটি ক্লিক করলাম, দেখুন আমার ডিস্টেন্স 20 ফিট দেখিয়ে দিয়েছে। ঠিক একইভাবে লাইন কমান্ডের কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লাইন কমান্ড নেওয়ার সময় কি বলেছিলাম আপনাদেরকে, দুটো পয়েন্টের মধ্যে আপনি লাইন ড্র করতে চাইছেন বা কত ফিট লাইন আপনারা ড্র করতে চাইছেন। আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আমি 30 ফুটের লাইন ড্র করতে চাই। 30 ফিটের লাইন ড্র করার জন্য মাউসের লেফট ক্লিক করবেন এখানে একবার, তারপরে আপনি মাউসটিকে যখন ডান দিকে সরিয়ে নিয়ে যাবেন দেখুন স্ক্রিনেতে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি আছে সেই লেখাটি 28 ফুট 29 ফুট 30 ফুট, এইভাবে 30 ফুট হয়ে যাওয়ার পর আপনি আরেকবার রাইট ক্লিক করে দেবেন এবং কিবোর্ডের যে এসকেপ বাটনটি আছে সেটি টিপে দেবেন। এইভাবেও আপনারা 30 ফিটের লাইন ড্র করতে পারেন মাউসটিকে সরিয়ে নিয়ে যে, বা যদি ওইভাবে না করতে চান আপনি যদি লিখে করতে চান তাহলে কিভাবে করবেন, একবার মাউসের লেফট ক্লিক করবেন, তারপরে 30 ফিট সমান কত ইঞ্চি সেটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবেন। তো 30 ফিট সমান 12 × 30 সমান 360 ইঞ্চি, 360 লিখলাম, তারপরে কিবোর্ডে এন্টার টিপে দিলাম। যখনই আমি কিবোর্ডে 360 লিখে এন্টার টিপলাম দেখুন আমার কিন্তু কোনো লাইন ড্র হয়নি,
একটা পয়েন্ট ড্র হয়ে গেছে। কেন লাইনটা ড্র হয়নি এই সমস্যাটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিই। যখনই আপনি লাইন কমান্ড ইউজ করে কোনো লাইনকে ড্র করবেন, তখন লাইন কমান্ডটা নেওয়ার পর মাউসের লেফট ক্লিক এখানে একবার করার পর আপনি লিখতে পারবেন না। আপনি কোন দিকে লাইনটা ড্র করতে চাইছেন, মাউসটাকে সেই দিকে আপনাকে সরিয়ে নিয়ে যেতে। তো আমি ধরুন এই দিকে লাইন ড্র করতে চাইছি, তো এই দিকে লাইন ড্র করার জন্য মাউসটিকে আমি সরিয়ে নিয়ে গেলাম। মাউসটিকে যখন আমি সরিয়ে নিয়ে গেছি, তখন স্ক্রিনের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন যে এই অংশতে একটি 85 ফিটের লাইন আমাকে দেখাচ্ছে, এটা দেখাবে, কিন্তু লাইন ড্র হবে না। আপনি লাইন ড্র করতে চাইলে আপনাকে লিখতে হবে। তো আপনি কি লিখবেন দেখুন, এখানেতে আমি 47 ফিট লেখা আছে। এই অবস্থাতে আমি যদি এই 47 ফিট যেখানে লেখা আছে সেখানে যদি আমি 30 ফিটের লাইন ড্র করতে চাই, তো 360 লিখলুম, লিখে এন্টার ক্লিক করলাম। দেখুন আমার এখন একটা লাইন ড্র হয়ে গেছে। কিন্তু আমি লাইন কমান্ড নিয়ে একবার মাউসের লেফট ক্লিক করে যদি 360 লিখে যদি এন্টার ক্লিক করি, তাহলে আমার লাইন ড্র হচ্ছে না। দেখুন আমার একটা পয়েন্ট ড্র হয়ে যাচ্ছে। তো লাইন ড্র করার জন্য আপনাকে লাইন কমান্ডে ক্লিক করতে হবে, তারপরে এখানে স্ক্রিনের যে কোনো অংশে একবার আপনাকে লেফট ক্লিক করতে হবে, মানে যেখান থেকে আপনি লাইন ড্র করতে চাইছেন সেখানে একবার লেফট ক্লিক করতে হবে। তারপরে মাউসটিকে যে দিকে লাইন ড্র করতে চাইছেন সেই দিকে আপনাকে একটু সরিয়ে নিয়ে যেতে হবে, না হলে আপনার লাইন ড্র হবে না। তো দেখুন আমি এই দিকে লাইন ড্র করতে চাইছি, তো একটু সরিয়ে নিয়ে গেলাম। সরিয়ে নিয়ে যাওয়ার পর আমি লিখবো কত না 360 লিখে এন্টার ক্লিক করলাম। দেখুন আমার লাইন ড্র হয়ে গেছে। আরেকটা জিনিস শিখিয়ে নিচ্ছি, আপনি অটোক্যাড কাজ নিয়ে আমিন সার্ভের কাজ করেন মানে যে কোনো প্লটের স্কেচ বা নকশা বানাবেন। তো যখনই যে কোনো প্লটের স্কেচ বা নকশা বানাবেন তখন আপনাকে লাইন ড্র করতে হবে। তো এইভাবে আঁকা বাঁকা লাইন ড্র না করে আপনি সবসময় চাইবেন কি না এরকম স্ট্রেট লাইন ড্র করতে চাইবেন, 90 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করতে চাইবেন। তো সেক্ষেত্রে যদি তাতে কোনো বাঁক না হয় সেটা আপনি কিভাবে করবেন, এটাই হচ্ছে আমাদের অটোক্যাডের এক্সট্রা অ্যাডভান্টেজ। এখানে যে আমরা পেনটা ইউজ করি সেই পেনটাকে আমাদের মনের মতন করে আমরা চালনা করতে পারি। তো কিভাবে আমরা পেনটাকে চালনা করব দেখুন, আমরা এখানে লাইন কমান্ড নিয়ে যখন যে কোনো লাইনকে ড্র করছি, তো লাইনটা আমি যে কোনো দিকে বাঁকিয়ে ড্র করতে পারছি। লাইনটা যাতে কোনো দিকে বেঁকে না ড্র হয়, একদম স্ট্রেট ড্র হয়, সেটার জন্য আপনি কি করবেন, যখন লাইন কমান্ডটাতে ক্লিক করার পর আপনি এইভাবে দেখুন আমি যখন বাঁকাচ্ছি তখন এরকম দেখাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বাঁকিয়ে করছি। সেটা আপনি এই অংশতে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বাঁকিয়ে করছি, সেটা আপনি দেখতে পাবেন। তাহলে লাইনটিকে যদি আপনি সোজাভাবে করতে চান, দেখুন এখন যদি আমি স্ক্রিনের দিকে তাকাই তো লাইনটি আমার 3 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে ড্র হচ্ছে। আবার যদি আমি একটু স্ট্রেট করে নিই, যখন গ্রিন কালার হয়ে যাবে তখন এই অংশে দেখতে পাবেন যে 0 ডিগ্রি। যখন আপনি মাউসটিকে সরাবেন তাহলেই জিনিসটা বুঝতে পারবেন। আমি বললে যতটা না বুঝতে পারবেন না, একবার দেখার পর আপনি এটা প্র্যাকটিস করবেন, জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে আমি কত ইজি জিনিস আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা একবার দেখছেন না বলে জিনিসটা বুঝতে পারছেন না। দেখছেন না মানে কিভাবে না, আপনাকে পাশেতে মোবাইলটা চালিয়ে দিতে হবে এবং একটা দিকে আপনাকে ডেস্কটপ স্ক্রিনেতে প্র্যাকটিস করতে হবে এবং একটু অংশ দেখবেন এবং সেই অংশটা পজ করে দিয়ে নেক্সট অংশটা প্র্যাকটিস করবেন। যতটুকু দেখবেন ততটুকু প্র্যাকটিস করবেন, একটা একটা করে পার্ট। এইভাবে 2-1 দিন প্র্যাকটিস করুন, সুন্দর শিখে যাবেন। দেখুন আমি কম্পিউটারের যে আমার মাউস আছে সেই মাউসটিকে যখন আমি উপর নিচে করে সরিয়ে নিয়ে যাচ্ছি, তো একটা অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাঙ্গেলটা কিভাবে দেখতে পাচ্ছেন সেটা দেখিয়েছি আমি। এখন যখনই আমি এই অংশতে নিয়ে আসছি একটা গ্রিন কালার হয়ে যাচ্ছে এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, দেখুন একটা গ্রিন লাইন ড্র হয়ে গেছে এবং লাইনটার কালারটা একটা গ্রিন দিয়েছে। তার মানে এখানে আমাকে অটোক্যাড সিগন্যাল দিচ্ছে যে এটা আপনার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সোজা স্ট্রেট লাইন রেখেছি। আবার যখন আমি নিচের দিকে করতে যাবো তো একটা দেখুন সোজা আমাকে দেখাচ্ছে। আবার যখন এই দিকে করতে যাইবো তো এই অংশতে আমাকে একটা লাইন দিচ্ছে। আবার এই দিকে করতে চাইলে এই অংশে একটা দিচ্ছে। আবার যখন যদি এই লাইনটাকে আমি জয়েন করতে চাই তো দেখুন এটা জয়েন হচ্ছে না, এই সোজা হলে আমার জয়েন হচ্ছে। তো আরেকটু উপরের দিকে নিয়ে যাব, দেখুন যে কোনো যদি এই অংশের সঙ্গে জয়েন করতে হয় তাহলে আমি কিভাবে করব, এই অংশে একটা ক্লিক করব এবং এই অংশে একটা ক্লিক করব। এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা আমি আপনাকে মুখে বলে হয়তো অতটা ভালো বুঝাতে পারবো না, বা হয়তো আমি বুঝাতে চাইলেও আপনি বুঝতে আমারই ফল্ট, আমি বোঝাতে পারবো না। আপনি একবার প্র্যাকটিস করে দেখুন। এখানে লাইন কমান্ডে একবার ক্লিক করবেন, তারপরে মাউসের যে কোনো অংশে একবার লেফট ক্লিক করবেন, দিয়ে সার্কেল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই 3টে জিনিস আঁকা প্র্যাকটিস, তাহলে আপনার অটোক্যাডটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন। দেখুন এখানে আমি ডান দিকে একবার মাউসটিকে সরিয়ে নিয়ে গেলাম, 29 ফুটের একটি লাইন ড্র করলাম। তারপরে ধরুন 10 ফুটের আমি লাইন ড্র করতে চাই, তো নিচের দিকে আমি কি করবো 9, 10, তো দেখুন 10, 5, 10, 2, 10, 1, 10, এইদিকে আমি 10 ফুটের লাইন ড্র করে নিলাম। তারপরে আমি চাইছি কি এই দিকে একটা লাইন ড্র করতে, তো এই দিকের যে লাইনটা আমি ড্র করতে চাইছি কতটা চাইছি, ধরুন আমি উপরের দিকের, দেখুন একটা জিনিস দেখাচ্ছি, আমি লাইনটা এই উপরের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, এই সোজাসুজি যাতে হয় সেই পর্যন্ত আমি লাইন ড্র করব। তো লাইনটা আমি এই অংশতে ড্র করব। তো এই অংশতে ড্র করার জন্য ওই অংশটা যে কতটা সেটা পাওয়ার জন্য কিভাবে আমি ডিফাইন করব যে কতটা, এটা হলে বেশি হয়ে যাচ্ছে, এটা হলে ঠিকঠাক হচ্ছে না বুঝতে পারছি না। তো সেই জন্য আপনি মাউসটি ক্লিক না করে মাউসটিকে একবার জাস্ট এই অংশতে এমনি করে নিয়ে আসবেন, তারপরে কোনো ক্লিক করা চলবে না। মাউসটিকে আপনি এই যে পয়েন্টে জয়েন করতে চাইছেন সেই পয়েন্টে একবার জাস্ট নিয়ে যাবেন,
তারপরে আবার সরিয়ে নিয়ে চলে আসবেন। দেখুন যখনই আপনি সরিয়ে নিয়ে এসছেন একটা গ্রিন কালারের বোথ সাইডে দুদিকেই, উপরের দিকেও দেখুন একটা গ্রিন কালারের লাইন ড্র হয়ে গেছে এবং নিচের দিকেও দেখুন একটা গ্রিন কালারের লাইন ড্র হয়ে গেছে। তো মানে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে যখনই আপনি এই সোজা লাইনটা ড্র করতে চাইছেন, এখানে মাউসটাকে নিয়ে এসেছিলাম দেখুন, তারপরে মাউসটিকে নিচের দিকে নামাচ্ছি, তো এই অংশতে যদি আমি ক্লিক করি দুটো গ্রিন কালার ড্র হয়েছে, তো এই অংশে ক্লিক করব, তাহলে আমার এই পর্যন্তই লাইন ড্র হয়েছে। তারপরে উপরের দিকে যখন এই পয়েন্টে ক্লিক করব দেখুন আমার এখানে আয়তক্ষেত্র ড্র করা হয়ে গেছে। তাহলে আমি প্রথমে সার্কেল ড্র করা শিখালাম, আয়তক্ষেত্র ড্র করা শিখালাম। বেসিক ক্লাসে অটোক্যাডটা আপনি যখনই কমপ্লিট করে ফেলবেন তারপরের ক্লাসগুলো খুব সহজে শিখতে পারবেন। বেসিক যে ক্লাসটা আছে সেটা শিখতে একটু কষ্ট হবে, এই ক্লাসটা আপনাদেরকে হয়তো একবার দুবার তিনবার চারবার বা পাঁচবারও দেখতে হতে পারে। 1 নম্বর ক্লাসটা যদি আপনারা বারবার দেখে নেন তাহলে আপনার সেরকম কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমি একটা আয়তক্ষেত্র এঁকে আপনাদেরকে বলেছিলাম, এখানে ডাইমেনশন বলে একটা অপশন আপনাদেরকে উপরের দিকে দেখিয়েছিলাম। এই যে ডাইমেনশন অপশনটির আমিন সার্ভেরা বেশি নিয়ে কাজ করে, তো এটার কাজ এখন দেখাবো। দেখুন ডাইমেনশন অপশনে আমি যখনই এইটা কত ফিটের যে আমি লাইন বা আয়তক্ষেত্র আঁকলাম, এই আয়তক্ষেত্রটা 4টে বাহু আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1 নম্বর বাহু, এটা হচ্ছে 2 নম্বর বাহু, এটা 3 নম্বর বাহু ও এটাই 4 নম্বর বাহু। এই যে 4টে বাহু আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টে বাহু কত ফিট করে ডিস্টেন্স সেটা দেখানোর জন্য আমি ডাইমেনশন অপশনে ক্লিক করব, তারপরে অ্যালাইন অপশনে ক্লিক করব। অ্যালাইন অপশনে ক্লিক করার পর অ্যালাইন অপশনটা ক্লিক করলে আমি এখানে পাবো কি সেই জিনিসটা আগে বুঝিয়ে নিই। তো আমি যখন যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স করতে চাই, দেখুন এই পয়েন্ট থেকে আমি কি চাইছি, এই পয়েন্টের মধ্যে দূরত্ব মাপতে চাই, তো এই অংশে ডাইমেনশন অপশনে ক্লিক করার পর অ্যালাইন অপশনে ক্লিক করব, তারপরে এই পয়েন্ট যেটা দেখা গ্রিন কালারের দেখতে পাচ্ছেন এই পয়েন্টে একবার ক্লিক করব এবং এই অংশের এই পয়েন্টে একবার ক্লিক করব। যখন এই দুটো পয়েন্টে আমি ক্লিক করব তখন এই দুটো পয়েন্টের মধ্যে যে কতটা ডিস্টেন্স সেটা আমাকে দেখিয়ে দেবে। তো দেখুন আমি প্রথমে এই পয়েন্টে একবার ক্লিক করলাম এবং মাউসের কার্সারটিকে সরিয়ে নিয়ে এসে এই পয়েন্টে ক্লিক, দেখুন আমার 29 ফিট ডিস্টেন্স দেখিয়ে দিয়ে। এরপরে যদি আমি এই অংশ থেকে এই অংশের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেশন করতে যাই যে এটা কত ফিট ডিস্টেন্স আছে সেটা দেখবো কিভাবে, তাহলে ওই দুটি পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। তার জন্য আবার ডাইমেনশন অপশনে ক্লিক করব, অ্যালাইন অপশনে ক্লিক করব এবং এই পয়েন্টে একবার ক্লিক করব এবং এই পয়েন্টে একবার ক্লিক, তাহলে এটা যে 10 ফুটের লাইন ড্র করেছিলাম সেটা আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে আমরা ডাইমেনশন অপশনের কাজ শিখে গেলাম, লাইন কমান্ড সার্কেল কমান্ডের কাজ শিখে। আরেকটা জিনিস শিখে নিই, এই ধরুন এটি আপনি 29 ফিটের একটি লাইন ড্র করেছেন, তো এই 29 ফিট কোথাটিকে যদি আপনি লিখতে চান, এখানটাতে মনে করুন আপনি লিখবেন 2 নয়, তো কিভাবে লিখবেন? এখানে আপনি আমি অটোক্যাড ওপেন করে আপনাদেরকে লাইন ড্র করা শেখাচ্ছি, সার্কেল ড্র করা শেখাচ্ছি, হতে পারে আপনারা যে কোনো জায়গায় যে কোনো জিনিস লিখবেন, তো কিভাবে লিখবেন? এখানে যে টেক্সট বলে একটি কমান্ড আছে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই টেক্সট কমান্ডের কাজটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই টেক্সট কমান্ডে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখুন স্ক্রিনটা অনেক বড় করা আছে, সেই জন্য এবিসি মাউসের যে অটোক্যাড কমান্ড সেখানে এবিসি লেখা আসছে, তো যে অংশে আমি লিখতে চাই সেই অংশে মাউসের একবার লেফট ক্লিক করব, দেখুন এই অংশে আমি লিখতে চাইছি এবং যে পরিমাণ আমি লিখতে চাইছি মাউসের লেফট ক্লিক করে মাউসটি লেফট ক্লিক জাস্ট একবার করে তারপরে মাউসটিকে ডান দিক বাঁ দিকে যেদিকে আমি খুশি সরাতে পারি, নিচে উপর ডান দিক বাঁ দিক যেমন করে আমি মাউসটিকে সরাতে চাই সেইভাবে আমি সরিয়ে নিয়ে যাব। তাহলে দেখুন লেখার জন্য আরও এক্সট্রা করে আমাকে আরেকটা স্লেট বা খাতা দিয়ে দেওয়া হয়। তো ওখানে আমি লিখবো কি না 29 ফিট 2.9 লিখলাম, 2.9 লিখার পর আমাকে ফিট লিখতে হবে FEET, 29 ফিট লিখলাম, লিখে আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে কি হবে দেখুন লেখাটি নিচে দিয়ে নেমে চলে এসেছে। তো এখানে আমি আরও কিছু লিখবো, ABC লিখবো, আবার যদি আমি এন্টার ক্লিক করি আবার এক ধাপ নিচে চলে আসবে, তো DEF লিখবো। দেখুন এত কিছু আমি লিখে দিলাম, এত কিছু তো দরকার নেই, আমি শুধু ওখানটাতে লিখবো 29 ফিট, তো 29 ফিট লিখলাম, লিখে দেখুন যে পরিমাণ আমার ড্রয়িং তার থেকে লেখার সাইজটা বড় হয়ে গেছে, এটা একটা বিরাট সমস্যা। তো লেখার সাইজটা কিভাবে কমাবেন সেটা আপনাকে জেনে নিন। তাহলে লেখাটা আমি প্রথমে লিখে নিলাম, লিখে নেওয়ার পর বা যখন আপনি লিখবেন তখন এইরকম একটা স্লেট দেখতে পেয়েছিলেন, তো আবার আমি লিখে নেওয়ার পর পুনরায় এই খাতাটাতে লেখার খাতাটাতে কিভাবে ফিরে আস সেটা বলে নিচ্ছি। দেখুন যে লেখাটা আপনি লিখেছেন না সেই লেখাটার উপরে আপনি মাউসের ডবল ক্লিক করবেন, পরপর খুব তাড়াতাড়ি দুবার ডবল ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন লেখাটি ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি 29 লেখাটির উপর মাউসের পরপর লেখাটির উপরে ডবল ক্লিক করতে হবে, বাইরে এই অংশে যদি আমি ডবল ক্লিক করি কিছু কাজ হবে। লেখাটির উপরে যখনই আপনি নিয়ে যাবেন তখন মাউসটিকে তখন একটু দেখেন লাইটের মতন ফ্ল্যাশ দেখতে হবে, হালকা করে ফ্ল্যাশিং হচ্ছে লেখাটা, তো যখনই আপনি লেখাটা ফ্ল্যাশ হবে তখনই মাউসের ডবল ক্লিক করে দেবেন তাহলে দেখুন এখানে লেখাটা চলে এসেছে। তো আমি চাইছি কি যে লেখাটা অলরেডি লিখেছি সেই লেখাটাকে ছোট করতে চাই, তার জন্য আপনি কি করবেন ওই লেখাটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি লেখাটিকে সিলেক্ট করে নিলাম, মাউসের সাহায্যেও সিলেক্ট করে নিতে পারেন বা CTRL-A কিবোর্ডে CTRL দেখবেন সত্য বাঁ দিকের নিচের দিকের কোণে নিচের বাঁ দিকের কোণে দেখতে পাবেন CTRL বলে একটি লেখা আছে এবং ABC যে A হয় সেই লেখাটিতে ক্লিক করবেন তাহলেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর কিভাবে ছোট করবেন এখন তো সিলেক্ট করে নিলাম, এই টোটালটাকে আমি ছোট করব, তাই টোটাল অংশটাকে সিলেক্ট করে নিলাম। যতটা ছোট করতে চান ততটা সিলেক্ট করবেন, যদি আমি পুরোটা ছোট না করতে চাই তো আমি শুধু ফিট লেখাটিকে ছোট করতে চাই তাহলে শুধু ফিট লেখাটি সিলেক্ট করলাম। তারপরে এবার ছোট করব কোথায়, কম্পিউটার স্ক্রিনের উপরের দিকে ডান দিকে বাঁ দিকের কোণে
উপরের দিকের বাঁ দিকের কোণে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনি, যে লেখাটা অলরেডি লেখা আছে সেই লেখাটার সাইজ কত আছে না 21 ফুট 4 ইঞ্চি। একটা লেখা ভাবুন 21 ফুট 4 ইঞ্চি, আপনি ড্রয়িং করেছেন 29 ফুট, তার মধ্যে 21 ফুট লেখাটা, তাহলে তো লেখাটা অনেক বড় হবেই। তো এই অংশতে আপনাকে আবার মাউসের লেফট ক্লিক করতে হবে। তো দেখুন আমি এই অংশে একবার লেফট ক্লিক করে নিলাম, তাহলেই দেখতে পাবেন গ্রিন কালারের সিলেক্ট হয়ে গেছে। দেখুন এটাকে যে সিলেক্ট হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন যখনই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি কত ফিটের লেখা করতে চাইছি না আমি 1 ফুটের লেখা লিখতে চাইছি, একটু ছোট সাইজের, তাহলে 1 লিখে দেবো। 1 লিখার পর আমরা আমিন সার্ভের কাজ করি, মানে কম্পিউটার কিবোর্ডে কোনটা ইঞ্চি আর কোনটা ফিট সেটা আমি এখন পর্যন্ত আপনাদেরকে বলিনি। তো ইঞ্চি সাইন এবং ফিটের সাইন কম্পিউটার কিবোর্ডে আপনারা এন্টার দেখবেন, একটা এন্টার বলে বাটন থাকে, তো এন্টার বাটনের বাঁ দিকে বাংলাতে আমরা বা ইংলিশে আমরা যখন কোটেশন যেটাকে বলি না, কোটেশন কথাটা ইউজ করি দেখবেন, তো সেই কোটেশনের একটা চিহ্ন দেখতে পাবেন। সেই কোটেশনের ডবল কোটেশনটা হচ্ছে ইঞ্চি আর সিঙ্গেল কোটেশন যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফিট। তো আমি 1 ফিট লিখতে চাইছি, তাহলে একবার সিঙ্গেল কোটেশন লিখে দিলাম। জুম করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখুন এই অংশতে 1 লিখেছি এবং ফিট কথাটি যেটি সেটি লিখে দিয়েছি। তারপরে আপনি কিবোর্ডে এন্টার ক্লিক করবেন। দেখুন আমি দেখাচ্ছিলাম তাই চলে গিয়েছে, 1 লিখলাম, তারপরে ফিট লিখলাম, তারপরে এন্টার ক্লিক করলাম। দেখুন এখানে ফিট বলে যে কথাটি দেখতে পাচ্ছেন, শুধু সেই ফিট বলে কথাটি ছোট হয়ে গেছে এবং কতটা ছোট হয়েছে আপনারা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, শুধু ফিট কথাটি ছোট হয়েছে। তাহলে আমার ফিটটা ছোট করলে হবে না, আমাকে সমগ্রটা ছোট করতে হবে। সেই জন্য আমরা কি করব, CTRL A টিপে দেবো, তাহলেই অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে কি করব, এই অংশতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদেরকে লিখতে হবে 1 ফিট, তো 1 ফিট না করে 2 ফুট করব, তো 2 লিখলাম এবং ফিটের চিহ্নটি দিয়ে দিলাম, তারপরে এন্টার ক্লিক করলাম। দেখুন লেখাটি এখন আমার ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে লেখাটি আমি 29 ফিট লেখাটি লিখেছিলাম সেটি ছোট হয়ে গেছে। এখন এই যে ছোট পরিমাণ লেখাটি সেটি এখানে এসে গেছে। আরেকটা জিনিস, আমরা লেখার সময় এই লেখাটিকে যদি আমরা বোল্ড করতে চাই, সেটা আমরা পরবর্তীকালে দেখুন এখানে যখন এই লেখাটিতে ডবল ক্লিক করবেন না, এই লেখাটাকে আপনারা লেখাটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, লেখাটিকে সিলেক্ট করবেন, ডবল ক্লিক করে এই লেখাটাকে যে জিনিসটাকে আপনি পরিবর্তন করতে চাইবেন সেই জিনিসটাকে আগে ডবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তাহলে আমি লেখাটাকে পরিবর্তন করতে চাই, তো লেখাটিতে ডবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপরে এই লেখাটাকে আমি যেমন করে খুশি পরিবর্তন করতে পারি। আমি যদি রং পরিবর্তন করতে চাই তাহলে লেখাটা CTRL A টিপবো, সিলেক্ট হয়ে গেল। এরপরে যে অংশে পেনের আপনাদেরকে সবসময় তাকাতে বলি সেই অংশের দিকে আপনি লক্ষ্য রাখুন, একটা জিনিস দেখুন এখানে কালারের চিহ্ন কোন, পুরো টোটাল যে 2 নম্বর অংশটা, এই যে 2 নম্বর অংশটা, এই 2 নম্বর অংশতে কালারের চিহ্ন কোথায় দেখতে পাচ্ছেন, দেখুন এই অংশতে আপনি কালারের চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই অংশতে আপনি ক্লিক করবেন। তাহলে যখনই আপনি এই অংশতে ক্লিক করবেন, এরপর যে কালার করতে চান, আপনি যদি গ্রিন করতে চান তো গ্রিনে সিলেক্ট করবেন, আবার এই অংশতে ক্লিক করে আপনি যদি ব্লু করতে চান তো ব্লুতে সিলেক্ট করবেন, এই অংশতে ক্লিক করার পর আপনি যদি পিঙ্ক করতে চান তো পিঙ্কে সিলেক্ট করবেন। যেমন কালার আপনি করতে চাইবেন সেরকম কালার করবেন। অল সিলেক্ট করে নেওয়ার পর যেমন আপনি সাইজ করতে চাইবেন, এই অংশতে আপনি সেরকম যেমন সাইজের লেখা করতে চাইবেন সেরকম সাইজ সিলেক্ট করবেন, আপনার লেখা সিলেক্ট হয়ে যাবে। আবার এই লেখাটিকে যদি আপনি বোল্ড করতে চান, এই 3টে জিনিসই আমরা বেশিরভাগ ইউজ করি অটোক্যাডের ক্ষেত্রে। বোল্ড, এই বি লেখা যেটি আছে এই বি লেখাটিতে আপনি একবার ক্লিক করে দেবেন, লেখাটি বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে জিনিসটা কি একবার ক্লিক করে দেখুন, জিনিসটা বুঝতে পারবেন। দেখুন আমি ক্লিক করছি, আপনি লেখাটার দিকে তাকান, আমি ক্লিক করছি, দেখুন যখনই আমি ক্লিক করলাম লেখাটা দেখুন একটু বোল্ড হয়ে গেল। বোল্ড মানে একটু মোটা হয়ে গেল। তো বোল্ড করার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। দেখুন তাহলে আমরা এখানে কতগুলো জিনিস শিখলাম, লেখা কিভাবে অটোক্যাডের বেসিক ক্লাসে আমরা কিভাবে লেখা লিখতে হয় সেটাও শিখে গেলাম। সমস্ত কিছুই আপনি কমান্ড ইউজ করেও করতে পারবেন, কিন্তু কমান্ড ইউজ করে এত কিছু মনে রাখতে পারবেন, সেই জন্য যেভাবে শিখলে আপনি মনে রাখতে পারবেন সেইভাবে দেখালাম। বেসিক ক্লাসে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, দেখুন আমি যে লাইনটি ড্র করেছি সে লাইনটি 29 ফিটের লাইনটি খুব একটু পাতলা সরু, আপনার চোখে ঠিকঠাক ঠিকছে না। তো এই লাইনটিকে যদি আপনি মোটা করতে চান, একটু পুরু করতে চান, তাহলে এই লাইনটিতে একবার ক্লিক করবেন, লাইনটি সিলেক্ট হয়ে গেল। আমি যখন কোনো কিছু সিলেক্ট করতে চাইছি, যদি আমি একটা শুধু সিঙ্গেল লাইনকে সিলেক্ট করতে চাই তাহলে আমি একটা সিঙ্গেল লাইনে ক্লিক করব। সিলেকশন প্রসেস দুভাবে হয়, আপনি ঝাঁট দেওয়ার মতন যেভাবে একভাবে সিলেকশন প্রসেস বলেছিলাম সেইভাবে যদি সিলেক্ট করেন তাহলে অল সিলেক্ট হয়ে যাবে, এবং যদি আপনি একটা একটা করে সিলেক্ট করেন তাহলে এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এটা সিলেক্ট করতে চাইলে এখানে, এই লাইনটা সিলেক্ট করতে চাইলে এই অংশে, এইভাবে আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সিলেক্ট করতে পারেন। আর যদি অল সিলেক্ট করতে চান তাহলে ঝাঁটার মতন। এরপরে মনে করুন আপনি এই শুধু আয়তক্ষেত্রটিকে অল সিলেক্ট করতে চাইছেন, তো এই আয়তক্ষেত্রটির মধ্যে আপনি ঝাঁটাটিকে চালাবেন, যেটুকুন এরিয়া আপনি ঝাঁট দেবেন, যদি অল্প পরিমাণ ঝাঁট দিতে চান তাহলে ঝাঁটাটাকে যেভাবে অল্প এরিয়া নিয়ে আপনি ঘুরান সেইভাবে আপনি মাউসটিকে ঘোরাবেন, সিলেক্ট হয়ে যাবে। আবার এই সিলেকশন প্রসেসটি যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাই তাহলে একভাবে সিলেক্ট হবে, আবার যদি বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাই তাহলে একভাবে সিলেক্ট। তো দুটো সিলেকশন প্রসেসের কি তফাৎ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সিলেকশন করে দেখবেন, বুঝতে পারবেন। আমি বেসিক কিছু বলিনি, আপনি যখন ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাবেন, দেখুন আমি ঘড়ির এটাকে ওইভাবে না বলে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবেও বলা যেতে পারে। তো ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাচ্ছি, দেখুন আমি এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তো এটা যখন আমি ঘোরাচ্ছি শুধুমাত্র যেটা ফুল এই সিলেকশনের
সিলেকশনের মধ্যে এই যে আমি সিলেকশন করেছি, এই সিলেকশনের মধ্যে যেটা পুরোটা কভার হয়েছে, না পুরোটা কভার কোনটা হয়েছে, না এই লাইনটাই শুধুমাত্র পুরোটি কভার হয়েছে। বাকি দেখুন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটার অর্ধেকটা কভার হয়েছে, এই লাইনটারও অর্ধেকটা কভার হয়েছে। এই যে পর্যন্ত কভার হয়েছে এটাকে বলা হচ্ছে অর্ধেক একটা অবজেক্টের। এখানে আপনারা কভার সিলেকশন প্রসেসটা জানতে গেলে এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে নিই, এগুলোকে এখানে কটা অবজেক্ট নিয়ে আপনি যে আয়তক্ষেত্রটা তৈরি করেছেন এটা কটা অবজেক্ট আছে, না একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, তিনটে অবজেক্ট, চারটে অবজেক্ট। আবার এই সার্কেলটাকে আপনি টোটালটাকে একটা অবজেক্ট বলতে পারবেন, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। আবার এখানেও দেখুন চারটে অবজেক্ট আছে, পরপর চারখানা অবজেক্ট দেখতে পাবেন। তো সিলেকশন করার সময় যে কোনো জিনিসকে যখন আপনি সিলেক্ট করবেন, যখন আপনি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন, তখন যদি সমগ্রটা কভার হয় ওই সিলেকশনের মধ্যে, যেটা সমগ্রটা কভার হবে, দেখুন এই সিলেকশনের মধ্যে আরো যে লাইন দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা লাইন দেখতে পাচ্ছেন এবং আরেকটা এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই দুটো লাইন কিন্তু সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে কোনটা, শুধুমাত্র এই লাইনটা সিলেক্ট। তো ঘড়ির কাঁটার দিকে ঘোরালে যদি সমগ্রটা ওই সিলেকশনের মধ্যে যেটুকুন কভার হবে সেইটুকুন অংশ সিলেক্ট হবে। আবার যদি আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান, এইভাবে যদি ঘোরান, দেখুন আমার পুরোটা সিলেক্ট হয়নি, তাতেই আমার সিলেক্ট হয়ে গেছে। আবার আরেকবার দেখাচ্ছি, দেখুন আমি সিলেক্ট করছি ধরুন এই দুটো, তো এইভাবে যখন আমি সিলেক্ট করলাম তখন দেখুন আমার এই লাইনটা সিলেক্ট হয়েছে, এই লাইনটা সিলেক্ট হয়েছে এবং এই লাইনটা সিলেক্ট হয়েছে, কিন্তু এই লাইনটা সিলেক্ট হয়নি। দেখুন যখন আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি তখন ঘোরানোর সময়তেই আপনি দেখতে পাচ্ছেন এইটুকুন অংশ আমি সিলেক্ট করেছি, কিন্তু আমার সিলেক্ট হয়েছে কতটা, না টোটালটাই, এই অংশটা এবং এই অংশটাও সিলেক্ট হয়ে গেছে। তার কারণ এইটা একটাই অবজেক্ট এবং এই নিচের যেটা দেখতে পাচ্ছেন এটাও টোটালটা একটা অবজেক্ট। তো এখানে 1 নম্বর অবজেক্ট এবং 2 নম্বর অবজেক্ট সিলেক্ট হয়েছে এবং এখানে আরেকটা অবজেক্ট সিলেক্ট হয়েছে যেটা 3 নম্বর অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, সিলেকশন প্রসেস। এতক্ষণ আপনাদেরকে অটোক্যাড শেখাচ্ছি, কিন্তু যে জিনিসটা অটোক্যাডের প্রথমে শেখানো দরকার সেটা আমি শেষে বলছি। তার কারণ আপনারা ভিডিওটা পুরোটা দেখছেন, তাহলেই আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো অটোক্যাডের যে কোনো জিনিসকে যখন আমরা ছোট করছি তখন চাকাটিকে নিচের দিকে ঘোরাচ্ছি, এবং যখন আমি অটোক্যাডটিকে বড় করতে চাইছি, ধরুন জুম করতে চাইছি, বড় করে দেখতে চাইছি, তো চাকাটিকে সামনের দিকে ঘোরাচ্ছি। আর যখন আমি ছোট করতে চাইছি চাকাটিকে পেছনের দিকে ঘোরাচ্ছি। আবার বলছি, বড় করতে চাইলে চাকাটিকে সামনের দিকে এবং ছোট করতে চাইলে চাকাটিকে পেছনের দিকে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ধরুন আমি এই সার্কেলটাকে মিডিলে নিয়ে আসতে চাই, আপনি দেখতে পাচ্ছেন সার্কেলটার পজিশন আছে এখন এই পজিশন। তো এই যে টোটাল আমার এখানে কি বলেছি, এটা হচ্ছে আমার টোটাল স্ক্রিন। এই স্ক্রিনটার মিডিল পজিশন কোনটা, এই স্ক্রিনটার মিডিল পজিশন হচ্ছে এই অংশটা হচ্ছে মিডিল। তাহলে এই মিডিল পজিশনে যদি আমি সার্কেলটাকে নিয়ে আসতে চাই, তাহলে সার্কেলটাকে আমাকে সরিয়ে নিয়ে আসতে হবে, এই অংশ থেকে সরিয়ে এই অংশে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবে, না আপনি মাউসের যে চাকাটা আছে সেই চাকাটাকে টিপে ধরে থাকা অবস্থা, মানে চাকাটা টিপে ধরে থাকবেন একটা হাতের চিহ্ন দেখতে। যখনই আপনি চাকাটা একবার টিপবেন তো এইরকম একটা হাতের চিহ্ন পাবেন। তাহলে চাকাটিকে টিপে ধরে থাকা অবস্থায়, মানে হাতের চিহ্নটি থাকা অবস্থায় আপনি মাউসটিকে সরিয়ে নিয়ে আসবেন, ডান দিক থেকে বাঁ দিক সরাবেন, দেখবেন স্ক্রিনটি আপনার সরে যায়। এবং আমি চেয়েছিলাম কি মিডিলে রাখতে, দেখুন এখন সার্কেলটি আমার মিডিলে এসে। আবার যদি আমি অন্য কোনো জিনিসকে মিডিলে করতে চাই তাহলে একটু ছোট করে নেবো, যে জিনিসটাকে মিডিল করতে চাইছি সেটার কাছে আমি হাতটা তৈরি করে নেবো, চাকাটাকে টিপে ধরবো, তাহলে হাত হয়ে গেল। তাহলে এই হাতটাকে আমি মিডিলে রাখ, দেখুন এই হাতটাকে আমি মিডিলে রাখলাম এবং বড় করে নিই। তাহলে আরেকটা জিনিস কি শিখে গেলাম, এই জিনিসটা আমাদের সব থেকে প্রথমে জানা দরকার, সেটা আমরা জানছি কোথায়, সব শেষকালে। তার কারণ ভিডিওটা আপনারা যে মন দিয়ে দেখছেন সেটা একটা তার প্রুফ। তো আমি যখন যে কোনো জিনিসকে ছোট বড় করতে চাইছি তাহলে চাকাটিকে সামনের দিকে নিয়ে যাব, তাহলে চাকা বড় হবে, এবং চাকাটিকে যখন পেছনের দিকে নিয়ে যাব তখন যে জিনিসটিকে আমার ছোট হয়ে যায়। আর যদি কোনো জিনিসকে আমি সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে চাকাটিকে টিপে ধরে থাকা অবস্থায় মাউসটিকে ডান দিক বাঁ দিকে সরিয়ে নিয়ে যাব, তাহলেই সরিয়ে যায়। এবং যে অংশতে আমি ফিক্সড করতে চাইছি সেই অংশে ফিক্সড হয়ে যায়। তো এই যে সরানোর কাজটা, এটা একটু ডিফিকাল্ট হবে প্রথম যারা আপনারা ইউজ করবেন, তার কারণ চাকাটাকে আমরা শুধুমাত্র ঘুরানোর কাজেই ইউজ করি, চাকাটাকে টিপে ইউজ আমরা খুব কমই করি। তো এক্ষেত্রে আপনাদেরকে চাকাটিকে টিপে ইউজ করতে হবে। অটোক্যাডেতে আমরা যে সমস্ত লাইন ড্র করছি, এই লাইনগুলো আমরা ড্র করছি কেন, না যে কোনো জিনিসকে আমরা তো আর অটোক্যাডে যে কোনো জিনিসকে লোককে দেখাবো বলে ড্র করছি না, এই ড্রয়িংটা আমি কাগজে প্রিন্ট আউট বের করে দেখাবো। তো যে লাইনটা ড্র করেছি সেই লাইনটা কতটা মোটা হবে, এই লাইনটার কালার কি হবে, সেগুলো আমরা এখান থেকে কিভাবে করব দেখে নিই একবার। তো যে লাইনটাকে আমি ড্র করতে চাইছি, সিলেকশন প্রসেস দেখিয়েছি, সেভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যে লাইনটাকে আমি সিলেক্ট করেছি এটাকে একটু মোটা করতে, তো মোটা করার জন্য আমি আপনাদেরকে যে 3 নম্বর পয়েন্টটা বলেছিলাম সেই 3 নম্বর পয়েন্টের দিকে তাকাবেন। 3 নম্বর পয়েন্টে তাকানোর পর 3 নম্বর পয়েন্টের মধ্যে এই অংশতে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটা হচ্ছে লাইনটা কতটা মোটা হবে বা লাইনটা কতটা পুরু হবে, বাংলা ভাষায় মোটা ভাষায় লাইনটা কতটা পুরু হবে, এইটা দিয়ে আপনি লাইনটা মোটা বা পুরু নির্ধারণ করতে পারবেন। এবং নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বাই লেয়ার, এইটা দিয়ে আপনি লাইনটা ডট ডট হবে। ডট ডট মানে আপনি এরকম ডট ডট লাইন টানতে চাইছেন, এরকম
না এরকম টোটালি ক্লোজড লাইন টানতে চাইছেন, না এরকম ডট লাইন টানতে চাইছেন, কেমন লাইন আপনি টানতে চাইছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। আর লাইনটা কতটা মোটা হবে সেটা এখান থেকে দেখতে পাবেন। আর লাইনটার কালার কি হবে, কোন কালারের লাইন আপনি ড্র করতে চাইছেন সেই কালার সেকশনটা এখানে দেখুন। আরেকবার পরিষ্কার করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখুন লাইনটা কোন কালারের হবে সেটা এখান থেকে দেখতে পাবেন, লাইনটা কতটা মোটা হবে বা কতটা পুরু হবে সেটা এখান থেকে দেখতে পাবেন, এবং লাইনটি কেমন লাইন হবে, ডট ডট লাইন হবে না ড্যাশ লাইন হবে, এরকম ড্যাশ লাইন হবে না এরকম ডট ডট লাইনটা ড্র করতে চাইছেন, কেমন লাইন আপনি ড্র করতে চাইছেন সেটা এই অংশ থেকে নির্ধারণ হবে। তাহলে এই তিনটে জিনিস একবার দেখে নিই। লাইনটিকে আমি মোটা করতে চাইছি, তো যখনই এই অংশে আপনি ক্লিক করবেন লাইনটি কতটা মোটা করতে চাইছেন বা কতটি সরু করতে চাইছেন এ চিহ্ন দেওয়া থাকে। দেখুন আমি যখনই বেশি মোটার দিকে যাচ্ছি তো লাইনটি আমার মোটা হয়ে গেছে। এই অংশের লাইনটি কতটি মোটা হয়েছে দেখুন। এই লাইনটিকে এবার আমি কালার কি সিলেক্ট, তার জন্য এই কালার অপশনে ক্লিক করলাম এবং যে কালারের আমি করতে চাইছি সেই কালারটি সিলেক্ট। এরপরে যদি আমি পিঙ্ক কালার করতে চাই তো পিঙ্ক কালার করেন। এরপরে আপনি হয়তো বলবেন কোন কালার সিলেক্ট করলে বেটার হবে আর কত করলে আমাদের আমিন সার্ভের জন্য সুবিধা হবে সেটুকুন বলে। তার জন্য আপনারা অল টাইমই ইউজ করবেন রেড কালার ইউজ করার চেষ্টা করবেন, এবং সব চেষ্টা করবেন বেশিরভাগই রেড কালার বা গ্রিন কালার, বা যদি তিনটে কালার দিতে চান তাহলে 1 নম্বরে সবসময় রেডকে রাখবেন, 2 নম্বরে গ্রিনকে রাখবেন এবং 3 নম্বরে পিঙ্ককে রাখবেন। এবং যদি আপনি সাইজের কথা বলেন তাহলে 1 নম্বরে আমি রেডকে রেখে দিলাম। সাইজ যদি আপনি ইউজ করতে চান তাহলে সবসময় আপনি 60 সাইজকে প্রেফার করুন। এবং যদি আপনি ড্যাশ লাইন দিতে চান তাহলে এই অংশতে আপনি ক্লিক করবেন। দেখুন আপনি যেমন লাইন দিতে চান আগে সিলেক্ট করে নিলাম, তারপর এই অংশে ক্লিক করলাম, তারপরে ধরুন আমি ডটেড লাইন দিতে চাই, দেখুন ড্যাশ লাইন দিতে চাই তো দেখুন আমি এখানে ড্যাশ সিলেক্ট করলাম, এখানে আপনার লাইনটি ড্যাশ দেখ। আবার যদি আমি ডট করতে চাই তো এই অংশে সিলেক্ট করব এবং এই অংশতে আমি ডটে ক্লিক করব, তাহলে এই অংশে আপনি ডটেড লাইন দেখতে পান। তো আমিন সার্ভের ক্ষেত্রে আমরা কি করি, ডটেড দেখুন এখানে ডট লেখাটা ডটটা আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ যে লাইনটা টেনেছি সেটা খুবই মোটা হয়ে গেছে। তো যখনই সেটাকে আমরা সরু করব তাহলে ডটটা আমরা ভালো বুঝতে পারবো। তো দেখুন আমরা ডটটা বোঝার জন্য বাই লেয়ারে করে যখন এটাকে আমরা জুম করব তখন ডটটা আমরা ভালো বুঝতে পারবো। তো ডটেড লাইনটা আমরা খুব একটা ইউজ করি না, আমরা বেশিরভাগ ইউজ করব ড্যাশড লাইন। তাহলে যে কোনো লাইনকে সিলেক্ট করার পর তার কালার চেঞ্জ আমরা দেখে নিলাম, সেটা কতটা মোটা করতে চাইছি সেটা আমরা ম্যাক্সিমাম 60 ইউজ করব সেটা দেখে নিলাম, এবং কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখে নিলাম। আমরা এখানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দিয়ে শিখছি কেন, তার কারণ আমাদের যে কোনো প্লট সবসময় আয়তকার বা বর্গাকার আকারেই ম্যাক্সিমাম ভাগ করা হয়, এবং আমরা শিক্ষার সময় আয়তকার বা বর্গাকার প্লটটাই বেশি দেখে থাকি বা এইভাবেই শিখি। তারপরে যে নানা রকমের প্লট আছে সেগুলো একের পর এক আপনারা আমার ভিডিওতে থাকুন, দেখুন, ফলো করুন, আপনারা দেখতে পাবেন। আপনাকে একজন অ্যাডভান্স আমিন সার্ভেয়ার তৈরি করে দেওয়া, আপনি একজন অ্যাডভান্স লেভেলের আমিন সার্ভেয়ার হয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখুন। অটোক্যাডের যে বেসিক ফাংশন বা বেসিক ক্লাসের 1 নম্বর ক্লাসের কথা আপনাদেরকে বলেছিলাম সেই ক্লাসে এর থেকে বেশি আর কিছু বলছি না। অটোক্যাডের অ্যাডভান্স অটোক্যাডের জন্য 2 নম্বর ক্লাসের দিকে চোখ রাখুন, দেখতে পাবেন অ্যাডভান্স অটোক্যাডের ভিউ। আরেকটা জিনিস বলে নিই, যদি কোনো কারণে দেখেন এই 2 নম্বর অপশন বা 3 নম্বর অপশনটা আপনি এখান থেকে দেখুন, এই যে আপনাদেরকে এখানে 2 নম্বর অপশনটা বলেছিলাম, এই অপশনটা মনে করুন এখান থেকে আপনি হাটিয়ে দিতে চাইছেন বা এখান থেকে ডিলিট করে দিতে চাইছেন, তাহলে স্ক্রিনটা কি হবে, আপনি যে জিনিসটা ড্র করছেন সেই ড্র করার জায়গাটা অনেকটা পেয়ে যাবেন। দেখছেন আপনি ড্র করতে পারবেন, অনেকটা জায়গা জুড়ে ড্র করতে পারবেন। তো এই জিনিসগুলিকে হাঁটানোর জন্য আপনি এই অংশে, আমি যে অংশে মাউসটা রেখেছি আপনি একবার জুম করে দেখে নিন, এই অংশে এই যে রিবন স্টার্ট হচ্ছে, রিবনের উপরের এই অংশেতে নয়, কিন্তু মেনু বার যেখানে আছে সেই অংশে নয়, এই রিবনের উপরের অংশতে আপনি মাউসের ডবল ক্লিক করবেন, তাহলেই দেখবেন এটি আপনার স্ক্রিনটি বড় হয়ে যাচ্ছে এবং এই অংশটি আউট হয়ে যাচ্ছে। আবার যদি এটিকে পুনরায় ফিরিয়ে আনতে চান তো এই অংশতে আপনারা পরপর কন্টিনিউ 2বার করে ক্লিক করে যাবেন, মাউসটি ডবল ক্লিক করবেন, ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ডবল ক্লিক করবেন, যেটাকে বলা হয় ডবল ক্লিক কম্পিউটারে। তো ডবল ক্লিক করলে আপনি এই অংশতে এই যে অংশটি আপনি এটি আউট হয়ে যাবে, আবার ফেরত চলে আসবে। যদি কোনো কারণে আপনার রিবন বা মেনু বার বা কোনো কিছু যদি কোনো কারণে ফেরত না আসে, আপনি যদি এখান থেকে ফেরত করতে না পারেন, বাই ডিফল্ট নিয়ে আসতে চান, সেটা কিভাবে করতে হবে লাস্ট অংশে দেখিয়ে নিই। তো তার জন্য আপনি এখানে যে 2 নম্বর মেনু বার অপশন বলেছিলাম সেই মেনু বার অপশনের টুল অপশনে চলে আসবেন, এই টুল অপশনে একবার ক্লিক করবেন। টুল অপশনে ক্লিক করার পর এরকম আপনার একটি পপআপ ফ্ল্যাশ হয়ে যাবে। এই পপআপের সত্য নিচের দিকে যে অপশন বলে অপশনটি আছে সেই অপশনেতে আপনি একবার করে, তো আমি টুল অপশনে ক্লিক করে দিলাম এবং অপশন বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে প্রোফাইল সেকশনে আপনারা চলে আসবেন। দেখুন আমি স্ক্রিনেতে দেখিয়েছি, এই প্রোফাইল সেকশনে আসার পর নিচের দিকের এই অংশতে আপনারা রিসেট বলে একটি অপশন দেখতে পাবেন। এই রিসেট অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন একবার। দেখুন আমি এই রিসেট অপশনটিতে একবার ক্লিক করে দিলাম, তারপরে
এখানে ইয়েস বা নো যে কোনো একটি করতে বলবে আপনাকে। তো আপনি এখানে এই ইয়েস অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। আবার পুনরায় আগের মতন যেমন ছিল আপনার সব ফেরত চলে আসবে, যা কিছু ছিল না তা কিছু চলে আসবে। এবং নিচে আরেকটা জিনিস ওকে করে নিতে হবে, তাহলে সমস্ত কিছু যেমন যা কিছু আপনার মিসিং ছিল সেগুলো সব চলে আসবে, কিন্তু মেনু বারটা আসবে না। উপরের দিকে দেখুন, এই অংশের দিকে যদি তাকান একটা লাইন দেখতে পাচ্ছেন, কিন্তু এর উপরে মেনু বারটা আসছে না। তো এই মেনু বার অপশনটিকে আপনি কিভাবে নিয়ে আসবেন, এই মেনু বার অপশনটিকে নিয়ে আসার জন্য এই যে বাঁকানো অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন না, এই অ্যারো চিহ্নটির দিকে আপনি নজর দেবেন। এই অ্যারো চিহ্নটিতে আপনি একবার ক্লিক করবেন, তারপরে নিচের দিকের এখানে শো মেনু বার বলে একটি অপশন দেখতে পাবেন, এই শো মেনু বার অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন, তাহলেই পেয়ে যাবেন। আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আমি শো মেনু বার অপশনটিতে ক্লিক করছি, আপনি দেখতে পাবেন কিভাবে আসে। তো আমি এই অ্যারো চিহ্নটিতে একবার ক্লিক করলাম, আপনি স্ক্রিনের দিকে দেখুন, দেখুন এই যে উপরের দিকে অপশনটি মেনু বার অপশনটি আমার চলে এসেছে। তো এই মেনু বার অপশনটি যদি আপনার কোনো কারণে ডেস্কটপ থেকে চলে যায়, তো এটি আপনি কিভাবে নিয়ে আসবেন তার প্রসেস এখানে আপনাদেরকে দেখিয়ে রাখ। এবং এই যে রিবন অপশন, এটিকে রিবন বলা হয় এই টোটালটিকে। এই রিবন অপশনটি যদি আপনার স্ক্রিন থেকে আউট হয়ে যায়, এটিকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটাও দেখিয়ে নিলাম। আবার আপনি যদি নিচের দিকে এই যে কমান্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এই কমান্ড অপশনটিকে যদি আপনি এখান থেকে ক্লিয়ার করে স্ক্রিনটিকে অনেকটি বড় স্ক্রিন করতে চান, তো এই অংশতে ক্লিক করবেন। দেখুন আরেকবার দেখে নিচ্ছি, বাঁ দিকের নিচের দিকের এই অংশতে দেখুন একটা ক্রস চিহ্ন দেখতে, আপনারা এই ক্রস চিহ্নটাতে একবার ক্লিক করে নেবেন, তাহলে ইয়েস বা নো করতে বলবে। তো ইয়েস করবেন, তাহলে এই কমান্ড অপশনটি চলে যাবে। স্ক্রিনটিকে যদি আরো বড় করে নিতে চান, তাহলে উপরের দিকের এই অংশতে ডবল ক্লিক করবেন, দেখুন স্ক্রিনটি বড় হয়ে গেল। আরো বড় করতে চাইলে আরেকবার ডবল ক্লিক করবেন, দেখুন এখন ম্যাক্সিমাম যতটা বড় আপনার স্ক্রিন করা যায় ততটা আপনার স্ক্রিন হয়ে গেছে। সব জিনিসগুলিকে আপনি যদি পুনরায় ফিরিয়ে আনতে চান, তো এই অংশে আবার ডবল ক্লিক করবেন, এবং না হলে আরেকবার ডবল ক্লিক করবেন, দেখুন ফিরে চলে এসেছে। এরপরে যদি আপনি যে কমান্ড অপশনটি নিচের দিকের এই দিকের এখানে একটা কমান্ডের মতন অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখাগুলো দেখাতো, তো এই কমান্ড অপশনটিকে ফিরিয়ে আনার জন্য আপনি কম্পিউটার কিবোর্ডে যে বাঁ দিকের নিচের দিকের কোণে সিটিআরএল 9 টিপবেন, অটোমেটিক্যালি কমান্ড অপশন আমার এসে যাবে। দেখুন আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আমি সিটিআরএল 9 টিপলে কমান্ড অপশনটি ইয়েস করলে গায়েব হয়ে যাবে, আবার সিটিআরএল 9 টিপলে আপনি কমান্ড অপশনটিকে ফিরিয়ে আনতে পারবেন। তো স্ক্রিনটিকে যদি আপনি বড় করে নিতে চান, কমান্ড অপশনটিকে গায়েব করার জন্য সিটিআরএল 9 টিপবেন এবং ইয়েস করবেন, তাহলে কমান্ড অপশন গায়েব হয়ে যাবে। আবার কমান্ড অপশনটিকে ফিরিয়ে আনার জন্য সিটিআরএল 9 টিপবেন, কমান্ড অপশন চলে আসবে।